নমস্কার, আমি অমিত, আর তোমরা এখন শুনছো অলৌকিক। বন্ধুরা, ভূতে ধরা ব্যাপারটা তোমরা সবাই জানো। মানুষটা প্রকৃতপক্ষে যেমন তেমন আর থাকে না। তার চোখ মুখের ভাবভঙ্গি, আচার আচরণ সবকিছু বদলে যায়। গায়ে অসম্ভব শক্তি চলে আসে, মারধর করে, ভাঙচুর করে। এসব খুবই কমন ব্যাপার, কিন্তু এমনও কিছু ঘটনা ঘটে যেখানে বোঝাই যায় না মানুষটাকে ভূতে ধরেছে বা তার উপরে কিছুর প্রভাব পড়েছে। এরকমই দুটো ঘটনা তোমাদের শোনাবো আজ। প্রথম ঘটনাটি শেয়ার করেছে পায়েল। অসংখ্য ধন্যবাদ তোমাকে ঘটনাটি অলৌকিকে শেয়ার করার জন্য। পাশাপাশি আরও ধন্যবাদ জানাই জ্যোৎস্না ভট্টাচার্যকে এত সুন্দর সুন্দর থাম্বনেল দিয়ে অলৌকিককে সাহায্য করার জন্য। আর বন্ধুরা, এমন ঘটনা যদি তোমাদের কাছেও থেকে থাকে চটপট পাঠিয়ে দাও। আর যদি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব না করা থাকে তাও চটপট করে দাও, যাতে কোনো এপিসোড মিস না হয়ে যায়। এবারে তাহলে আসি আজকের প্রথম ঘটনায়। মানা না মানা নিজের কাছে, লোকের মাঝে লুকিয়ে আছে অলৌকিক। হাই অমিতদা, আমি মুর্শিদাবাদ থেকে পায়েল, অলৌকিকের একজন একনিষ্ঠ ভক্ত। আমি এবং আমার পরিবারের সবাই নিয়মিত তোমার ঘটনা শুনি। তুমি বলেছিলে তোমার কাছে ঘটনার খুব টান, তাই তোমাকে বলার জন্য আমার মা আমাকে একটা ঘটনা বলল, যেটা ঘটেছিল আমার মামার সঙ্গে। আনুমানিক তাও 30-32 বছর আগে। আমার মামার তখন খুবই অল্প বয়স, বছর ওই 16-17 হবে। মামা নাকি ছোটবেলা থেকেই খুব ভালো ফুটবল খেলতো, টিম নিয়ে অনেক দূরে দূরে খেলতে যেত। সেই রকমই মামা একবার কোথাও খেলতে গিয়েছিল। ফুটবল টুর্নামেন্ট ছিল, রাতভর খেলা হয়েছিল। সেখানে ঠিক কি হয়েছিল তখন জানা যায়নি, কিন্তু কিছুদিন পর থেকেই একটা বিষয় নজরে আসতে লাগলো। মামার শরীরটা দিন দিনই কেমন যেন শুকিয়ে যাচ্ছিল। এমনি কোনো অসুবিধে নেই, খাওয়া দাওয়ার কোনো পরিবর্তন নেই, আচার আচরণেরও কোনো পরিবর্তন নেই, অথচ চোখ মুখ বসে যাচ্ছে, হাতে পায়ে জোর পাচ্ছে না, একটুতেই হাঁপিয়ে যাচ্ছে। এরকম সব উপসর্গ দেখা দিতে লাগলো। আরেকটাও জিনিস যেটা হচ্ছিল, রাতে ঘুমোতে পারতো না মামা। তখন আমার দিদা দাদু একদিন মামাকে নিয়ে ডাক্তারের কাছে যান। ডাক্তার দেখে শুনে ওষুধ দিলেন, কিন্তু কোনো কাজ হলো না। দিন দিনই অবস্থা খারাপের দিকে যেতে লাগলো। শেষে এই ডাক্তার ছেড়ে ওই ডাক্তার, ওই ডাক্তার ছেড়ে সেই ডাক্তার, এমন করে করে অনেক জায়গায় নিয়ে যাওয়া হলো মামাকে। অনেক রকম পরীক্ষা নিরীক্ষা করা হলো, কিন্তু কিছুই ধরা পড়ল না। বিন্দুমাত্র উপকার পাওয়া গেল না। উল্টে প্রায় বিছানা শয্যা হওয়ার মতো অবস্থা মামার। হাঁটা চলা করতে গিয়েও থরথর করে কাঁপতো, আর প্রায়শই ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখত মামা। এরকম প্রায় মাস চারেক চলেছিল। খেলাধুলা সব বন্ধ। কি হয়েছে কিছুই ধরা পড়ছিল না। সবাই এই আশঙ্কা করছিল যে বড়সড় কোনো রোগ হয়েছে। শেষে মামার এক বন্ধুর মা একদিন আমার দিদাকে বলেন, ছেলেটাকে একবার কোথাও থেকে একটু ঝাড়িয়ে নাও না, অনেক সময় হাওয়া বাতাস লাগলে এরকম হয়। তারপর আমার দাদু একজনকে বাড়িতে নিয়ে আসেন মামাকে ঝাড়ানোর জন্য। মামাকে ওনার সামনে বসানো হয়। উনি দুটো ঝাঁটার কাঠি নিয়ে মন্ত্র পড়ে মামাকে ঝাড়তে লাগেন। সেই সময় একটা ঘটনা হয়। উনি যখন মামাকে ঝাড়াচ্ছিলেন, ওনার দিকে মামা কটমট করে তাকিয়ে থাকে। চোখ দুটো লাল হয়ে টপ টপ করে জল পড়ছে, কিন্তু চোখের পলক পড়ছে না। উনিও সেই দেখে তখন ভয় পেয়ে যান। তারপর বলেন, ব্যাপার স্বাভাবিক না, কিছু একটা আছে ওর মধ্যে, এভাবে হবে না। সন্ধ্যের পর ওকে আমার বাড়িতে নিয়ে আসুন। এই বলে উনি চলে গেলেন। দিদা দাদু বাড়ির লোকেরা সবাই তো আতঙ্কিত হয়ে পড়ল।
এতদিন সবাই ভেবেছিল যে শরীর খারাপ, কিন্তু এরকম যে একটা ব্যাপার সেটা কেউ আন্দাজ করেনি। যাই হোক, দেরিতে হলেও বোঝা তো গেল। সন্ধ্যের পর মামাকে ওনার বাড়িতে নিয়ে যাওয়া হয়। দিদা, দাদু এবং আরও দুজন প্রতিবেশী গিয়েছিলেন। সেখানে তিনি মামাকে যজ্ঞের তিলক পরিয়ে মানুষের হাড়, চিতাবশ আরও নানান মন্ত্রপাঠ করে ক্রিয়াকর্ম করলেন। আমাকে জিজ্ঞেস করলেন, কে আছিস ওর মধ্যে? কথা বল। কে তুই? কেন ধরেছিস ওকে? উত্তর দে। মামা তখন ক্ষীণ স্বরে বলে, আমি সভু। সেদিন রাতের বেলায় মাঠের কোণে বসে ওকে ডিম আমিষ খেতে দেখেছিলাম। আমার খুব লোভ লাগে, কতদিন খাইনি ওসব, তাই ওকে ধরেছিলাম। ও যাই খাবে পুষ্টি লাগবে আমার। উনি তখন ওকে চলে যেতে বললেন, কিন্তু সে তো যাবে না। অভুক্তকে আর খাবার ছেড়ে যেতে চায়? তিনি তখন আরো কষে মন্ত্র পড়তে লাগলেন। মামা হাত পা ছুটছে। যে মামার উঠে দাঁড়ানোর ক্ষমতা ছিল না, জানি না তখন কার বলে এতটা বলিয়ান হয়ে উঠেছিল। 4 জন মিলেও মামাকে চেপে ধরে রাখতে পারছিল না। শেষে উনি যখন মন্ত্র পড়ে পুজো শান্তির জল ছিটালেন, মামা তখন অজ্ঞান হয়ে পড়ে গেল। মানে বিদায় নিল জিনিসটা। সেই তান্ত্রিক তখন ব্যাপারটা ভাঙিয়ে বলেন, সেদিন মাঠের কোনায় বসে রাতের বেলায় যখন ও খাবার খাচ্ছিল, তখন এই জিনিসটা ওকে দেখে। খেতে না পেয়ে অনাহারে মারা যায় যারা, পরবর্তীকালে তারাই হয় সভু। এরা খুবই দুর্বল আত্মা হয়, তবে যার মধ্যে প্রবেশ করে সে যা খাবার দাবার খাবে সেই পুষ্টি তার গায়ে লাগবে না, এ শোষণ করে নেবে। সময় মতো যদি ছাড়ানো না যায়, তবে ব্যক্তি পুষ্টির অভাবে মারাও যেতে পারে। অন্যদিকে ওই দুর্বল আত্মা সেই পুষ্টি শোষণ করে করে হয়ে ওঠে অনেক শক্তিশালী। যেমনটা এক্ষেত্রে হয়েছে, দীর্ঘদিন ওর মধ্যে থেকে খাবার দাবার খেয়ে ও শক্তিশালী হয়ে উঠেছিল, তাই ওকে তাড়াতে এত বেগ পেতে হলো। আরো দেরি হলে আরো কষ্টকর হতো। যাক, আর ভয় নেই, নিয়ে যান। তিনি একটি জবা ফুল মাদুলিতে ভরে এরপর মামাকে দিয়েছিলেন। অনেক বছর সেটা মামার হাতে ছিল, তারপর কোথায় হারিয়ে যায়। তবে এরপর মামার আর কোনো সমস্যা হয়নি। তো এই ছিল বন্ধুরা আজকের প্রথম ঘটনা, বেশ নতুনত্ব ঘটনা। এবারে তোমাদের শোনাবো আজকের দ্বিতীয় ঘটনা, যেটা শেয়ার করেছে সুলেখা পণ্ডিত। অসংখ্য ধন্যবাদ তোমাকে ঘটনাটি অলৌকিকে শেয়ার করার জন্য। আর বন্ধুরা, এমন ঘটনা বা অভিজ্ঞতা যদি তোমাদের কাছেও থেকে থাকে আর তোমরা এখানে শেয়ার করতে চাও, ভিডিও ডিসক্রিপশনে দেওয়া বা থাম্বনেলে দেওয়া নাম্বারে আমাকে চটপট হোয়াটসঅ্যাপ করে দাও। লিখেই যে পাঠাতে হবে বা সাজিয়ে গুছিয়ে যে বলতে হবে এমন কোনো কথা নেই। সাজিয়ে গুছিয়ে নেবার দায়িত্ব আমার, মানুষের ভালো লাগার মতো করে পরিবেশন করার দায়িত্ব আমার। তাই নির্ভয়ে এবং নিঃসংকোচে তোমরা এখানে ঘটনা শেয়ার করতে পারো। এবারে আসি আজকের দ্বিতীয় ঘটনায়। হ্যালো অমিতদা, আমি সিঙ্গুর থেকে সুলেখা পণ্ডিত। অনেকদিন পরে আবার তোমাকে একটা ঘটনা বলতে এলাম। ঘটনাটি ঘটেছিল আমার হাজবেন্ডের সঙ্গে অনেক বছর আগে। আগের একটা ঘটনায় তোমাকে বলেছিলাম আমার হাজবেন্ড প্লাইয়ের কাজ করে। বাড়িতে, ফ্ল্যাটে যেসব প্লাইয়ের কাজ হয় সেইগুলো। তো রোজ সকালে সাইকেল নিয়েও কাজে যায়। স্টেশনে সাইকেল জমা রাখে, আবার সন্ধ্যের পর সাইকেল নিয়ে ফিরে আসে। স্টেশন থেকে আমাদের বাড়ি খুব একটা বেশি দূর না, ওই মিনিট 7 পথ। তো এমনই একদিন ও কাজ থেকে ফিরছে, রাত তখন ওই 8টা মতো হবে। সেদিন একটু বৃষ্টি হওয়ায় রাস্তাঘাট একদম শুনশান ছিল, আকাশে তখনও মেঘ। ও ভাবল যে আবার মনে হয় বৃষ্টি আসতে পারে,
তার আগে বাড়িতে ঢুকতে হবে। এই ভেবেও ফিরছে। আমাদের বাড়ির কাছেই একটা 3 রাস্তার মোড় পড়ে। সেখানে আসতেই কি করে ও সাইকেল নিয়ে পড়ে যায়। ওর মনে হয় যেন আচমকা কেউ ওকে ঠেলে দিল, কিন্তু আশেপাশে কাউকে দেখতে পেল না। তাছাড়া ও এমনিতে ভালোই সাইকেল চালায়, রোজই তো আসে যায়, কোনোদিনও এরকম কিছু হয় না। তো বাড়িতে এসে আমার শাশুড়ি মাকে বলল, আজ জানো মা, একটু আগে ওখান দিয়ে আসার সময় কি করে সাইকেল নিয়ে পড়ে গেলাম। শুনে আমার শাশুড়ি মা বলেন, একটু আগেই তো বৃষ্টি হয়েছিল, হয়তো পিছল ছিল সেই জন্য। ও কোনো ব্যাপার না, যা স্নান করে নে। কিন্তু ব্যাপারটা যে এতটা স্বাভাবিক ছিল না, এটা কেউ আন্দাজ করেনি। তো এরপরে ফ্রেশ হয়ে রাতে খাওয়া দাওয়া করে ও শুয়ে পড়ল। হালকা একটু তন্দ্রাও এসে গিয়েছিল, কিন্তু তারপর থেকেই শুরু হয় সমস্যা। ও ঘুমোতে গেলেই ও সারাটা গা যেন হু হু করে জ্বলতে থাকে। পুড়ে গেলে যেমন জ্বালা পোড়া করে ঠিক সেই রকম। আর চোখ বন্ধ করলেই ও একটা বউকে দেখতে পাচ্ছিল, আগুনে পোড়া বীভৎস একটা চেহারা। ও তো কিছুতেই ঘুমোতে পারছে না, সারাটা রাত জাগা, জেগে জেগে এপাশ ওপাশ করছে। জেগে থাকলে কোনো অসুবিধে হচ্ছে না, কিন্তু ঘুমোতে গেলেই সমস্যাটা হচ্ছে। তো সকাল হলে ওর মাকে জানালো। ওর মাও বুঝতে পারেনি, ভাবে যে এমনি কোনো কারণে হতে পারে। তো সকালে রোজ যেমন কাজে যায়, সেদিনও আবার কাজে গেল। সারাটা রাত ঘুমোয়নি, একটা ক্লান্তি শরীরে, শরীর ম্যাচ ম্যাচ করছে। সেই নিয়েই কাজকর্ম করলো। রোজ যে সময় কাজ থেকে ফেরে সেদিনও ফিরল। খাওয়া দাওয়া করে রাতে আবার শুতে গেল। সেই রাতেও সেম ঘটনা, শরীর ক্লান্ত, চোখে ঘুম, কিন্তু কিছুতেই ঘুমোতে পারছে না। ঘুমোতে গেলেই শরীরে অসহ্য জ্বালা পোড়া করছে। আর চোখ বন্ধ করলেই সেই বউটাকে দেখতে পাচ্ছে। বারবার উঠছে, বারবার শুচ্ছে, কিন্তু ঘুমোতে পারছে না। এভাবে সেই রাতটাও গেল। 2 দিন ধরে একটা মানুষ না ঘুমোলে যা হয়, চোখ মুখ বসে গেছে, চোখের নিচে কালি পড়ে গেছে। আমাদের বাড়ির কাছেই একজন ডাক্তার আছেন, তার কাছে গেল। ডাক্তারও তো শুনে ধন্দে পড়ে গেলেন, ভাবেন যে শরীর বোধহয় গরম হয়ে গেছে, সেই জন্যই এরকম সমস্যা হচ্ছে। তাই সেই মতো তিনি ওষুধ দিলেন, সেসব খেলো, কিন্তু কোনো কাজ হলো না। তখন আমার শাশুড়ি মা আমার মামা শ্বশুরকে ফোন করে এসব জানালেন। বলেন যে, তোর চেনা জানা কেউ আছে, একটু দেখ না কি হয়েছে ছেলেটার। উনি তখন একজনের কাছে যান। তাদের বাড়িতে কালী ঠাকুর আছে, তিনি ঝাড়ফুঁকও করেন। তো নামগোত্র দিয়ে তাকে বলতেই তিনি দেখে বলেন, খুব বাজে একটা ব্যাপার হয়েছে। 3 রাস্তার মোড় থেকে খুব খারাপ একটা জিনিস লেগেছে, ওকে এখানে আনতে হবে। নতুন বস্ত্র পরিয়ে শুদ্ধ অবস্থায় নিয়ে আসুন। তারপর আমার হাজবেন্ডকে নিয়ে যাওয়া হলো। সেখানে একটা পুকুর আছে, পুকুরে স্নান করে নতুন বস্ত্র ধারণ করে। তারপর ওকে ঠাকুরের সামনে বসিয়ে উনি ঝাড়ফুঁক করেন। অনেক কিছু করার পরে জিনিসটা কাটিয়ে দেন। তারপর অবশ্য আর কোনো সমস্যা হয়নি। এই ছিল আমার হাজবেন্ডের সঙ্গে ঘটে যাওয়া ছোট্ট একটা ঘটনা। যদি ভালো লাগে শুনিও। বন্ধুরা, এই ছিল আজকের দ্বিতীয় ঘটনা। এখানে একটা ছোট্ট কথা আমার মনে হলো, মানুষ আত্মহত্যা করলে বা অপমৃত্যু মরলে তার মুক্তি হয় না, এ কথা তো আমরা বহুবার শুনেছি। মৃত্যু যন্ত্রণা তাকে চিরটা কাল ভোগ করতে হয়। তার মানে কথাটা সত্যি। বউটা হয়তো গায়ে আগুন দিয়ে অপমৃত্যু মরেছিল বা আত্মহত্যা করেছিল। মরার পরেও সেই যন্ত্রণা থেকে সে মুক্তি পায়নি। ওনার হাজবেন্ড ওর কবলে পড়তেই সেটা বোঝা গেল। তো কেমন লাগলো তোমাদের আজকের ঘটনাগুলি কমেন্টে জানিও।
যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক, ইনস্টাগ্রাম ও পরিচিত মানুষদের সঙ্গে প্লিজ শেয়ার করে নিও। আর এবারে গত এপিসোডের কমেন্ট পড়ার পালা, যেখানে সুরদীপ কুণ্ডু লিখেছে, খুব ভালো ঘটনা, নতুনত্ব আছে, সিঙ্গুর আন্দোলনের কথাও আছে। মিঠু পাত্র লিখেছে, কেমন আছো, তোমার ঘটনা শুনছি। ভালো আছি। গীতাদি লিখেছে, হ্যালো সোনা ভাই, তোমার সুন্দর কণ্ঠে সুন্দর ঘটনা শুনছি। মৌসুমী মুখার্জি লিখেছে, ঘটনা শুনছি, কমেন্ট করে দিলাম, জানি তোমার বলা ঘটনা খুবই অসাধারণ হবে। অজন্তা হরে লিখেছে, ভীষণ আনকমন একটা ঘটনা, শুনে দারুণ লাগলো, তাও আবার সিঙ্গুর আন্দোলনের সময়কার ঘটনা। অমিতা জেঠিমা লিখেছে, এসে গেছি অসাধারণ ভৌতিক ঘটনা শুনতে, ভালো থেকো। সুদেশ সিংহারায় লিখেছে, একদম নতুনত্ব ঘটনা। 4th মে আমরা সবাই হয় টিভির সামনে বা মোবাইলে ইউটিউবে চোখ ছিল, ঘটনাটা খুবই ভালো লাগলো। মায়াদি লিখেছে, ভাই কেমন আছো, ঘটনা তোমার কাছে নেই জেনেও কিছু করতে পারছি না, ট্রাই করছি ভাই। এছাড়াও আরও কমেন্ট করেছ বিষ্ণু সাধন পাল মজুমদার, অক্ষয় অধিকারী, সমীর সরকার, বিশ্বজিৎ ভট্টাচার্য, দেবাশিস খাটুয়া, মনীষা কাকিমা, এমডি মঞ্জু ভূঁইয়া, রূপসী গাঙ্গুলি, প্রতুনু ব্যানার্জি সহ অসংখ্য অসংখ্য প্রিয় বন্ধুরা, তোমাদের প্রত্যেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের এপিসোড এখানে শেষ করছি। আবার দেখা হবে মঙ্গলবার আরও একটা জমজমাট অলৌকিক এপিসোড নিয়ে। সবাই খুব ভালো থেকো এবং ভালোবাসা নিও। ধন্যবাদ।